This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH দেখেন TV9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। পাহাড়ে একটানা বৃষ্টি আর তাতে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক সেতিঝোড়ার কাছে জাতীয় সড়কে ধস নেমেছে এবং জাতীয় সড়কে অসংখ্য জায়গায় ফাটল দেখা দিয়েছে। ধসে গিয়েছে নদী বাঁধ, রাস্তার বড় অংশ চলে গিয়েছে তিস্তার গর্ভে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা জনজীবনের। দুই নদীতেই হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর। এই মুহূর্তে সেই ধসে যাওয়া অংশ যা মেরামতের চেষ্টা চলছে। এই ফাটল দেখা গিয়েছে এবং একটা বড় অংশ ধসে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়কের। পাহাড় জুড়ে ভূমিধস, প্রবল বৃষ্টির জেরে আবারও বিপর্যস্ত জাতীয় সড়ক। ফিরে এলো সেই ভয়াবহ স্মৃতি। জাতীয় সড়কে কংক্রিটের চাদর কার্যত দুফাক করে দিয়েছে ভূমিধস। আমি দেখাবো এই ফাটল কিন্তু এগিয়ে যাচ্ছে এভাবে। যে কোনো সময় ফাটলে যে এই অংশটা আমার ঠিক পাশ দিয়ে এই তিস্তা বইছে আমার বাহাতে, এই গোটা অংশটা কিন্তু যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। গোটা এলাকা জুড়ে কিন্তু বড় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু যেটুকু স্প্যান রয়েছে সেই এলাকা দিয়ে কিছু ছোট গাড়ি চালানো হচ্ছে। এই যত আমরা এগোচ্ছি ততই কিন্তু এই ফাটল চওড়া হচ্ছে এবং এই যে এলাকাটা দেখে মনে হচ্ছে পিচের আস্তরণ, কিন্তু বাস্তবে তলায় কিছু নেই। এবং এই জায়গাগুলো যদি দেখাই, এই জায়গাগুলোই কিন্তু ভয়াবহ ছবি। এখানে যে জাতীয় সড়ক ছিল, অন্তত এই ছবিটা দেখলে কেউ বলবেন না এই গোটা এলাকা জুড়ে জাতীয় সড়ক এই তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু এই সেতিঝোড়া নয়, পাহাড় জুড়ে একাধিক এলাকায় এভাবেই ধসের জেরে বিপর্যস্ত সিকিমের লাইফ লাইন। এবং যে বাসিন্দারা আছেন বা যে গাড়ির চালকরা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে রাস্তা খুলবে। আমি তো পরশুদিন মাল খালি করেছি, কালকে কিছুটা রাস্তা ছেড়েছিল গেছে, কিন্তু আমরা পার হতে পারিনি। আজকে দাঁড়িয়ে আছেন? আজকেও দাঁড়িয়ে আছে। আমাদের এখানে মোটামুটি আরো 10 কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ভাঙাটা দেখতে এসেছি যে কি কন্ডিশন। গাড়ি যাবে না এখান দিয়ে, বড় গাড়ি যাবে না। এবার আপনার পিছনেও তো যেতে পারছেন না, পেছনেও যেতে পারছি না। একাধিক ধস, সারা রাস্তাতেই ধস আছে, জায়গায় জায়গায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। একদম প্রচুর মানুষ কিন্তু আছেন যারা এই ধসের কারণে বড় গাড়ি যাচ্ছে না, যে কারণে কিন্তু আটকে পড়েছেন। ছোট গাড়িতে করে তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং বড় গাড়ির যে চালক তারা দাঁড়িয়ে আছেন, কারণ এই গোটা রাস্তা জুড়ে একাধিক এলাকায় ধস থাকায় গাড়ি চলাচল বড় গাড়ির ক্ষেত্রে কার্যত এই মুহূর্তে অসম্ভব। যেভাবে এই ছবি দেখা যাচ্ছে, বাস্তবে এই এলাকায় এই রাস্তা আদৌ থাকবে কিনা সেই প্রশ্নটা কিন্তু আবারও সামনে আসছে। ক্যামেরায় দীপায়ন সাহার সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, সেতিঝোড়া। বেহাল নিকাশি আর ঘরের মধ্যেই জল জমে রয়েছে। আর সেখান থেকেই এক অসহায় মা বাবার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কারণ 6 বছরের তাদের 6 মাসের শিশু কন্যা তার মৃত্যু হয়েছে সেই জলে ডুবে। খা খা করছে বিরাটি দেবীনগরের সেই ঘর। বিছানায় পড়ে রয়েছে তার খেলনা, নেই শুধু এক রত্তি। জলবন্দি সত্ত্বেও গতকাল যার গলার আওয়াজে আদর মাখা ছিল ঘর, সেখানে শুধুই এখন শূন্যতা। বিরাটি দেবীনগরে যে ঘরে ওই 6 মাসের শিশুটি খাট থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে সেই ঘরেই আমরা রয়েছি এবং ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও এই বাড়ির এই ঘরে এখনও জল জমে রয়েছে। আমার সহকর্মী দীপঙ্কর দেখাচ্ছে যে জায়গাটি, এই জায়গাটি বাচ্চাটি পড়ে গিয়েছিল এবং এই যে খাট, পাশে এই যে লোহার খাট, এখানেই শিশুটিকে রাখা ছিল এবং এখনও পর্যন্ত শিশুটির ব্যবহার্য যে সামগ্রী, তার পোশাক, তার অন্যান্য সামগ্রী এখনও কিন্তু সেই খাটেই রয়েছে। এখান থেকেই তাকে শিশুটির মা তাকে শুইয়ে রেখে যায়, ঘুম পাড়িয়ে রেখে পাশে গিয়েছিল, তারপরেই এই অঘটন ঘটে যায়। ঘরের ছবিটা আমি একবার যদি দেখাই, যেটা প্রশাসন দাবি করছে, রাজ্যের মন্ত্রীরা দাবি করছেন যে বৃষ্টি হলেই জল 3 থেকে 4 ঘন্টায় নেমে যায়, সেখানে এই শিশুটির মৃত্যুর প্রায় 24 ঘন্টা পরেও এখনও কিন্তু সেই ঘরেও জল বর্তমান। সেই দেবীনগর এলাকায় শামুক ভাসছে, মরা শামুক, জলের বোতল, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সমস্ত কিছু ভাসছে এবং এখানে প্রত্যেক বছর এই পরিমাণ কিন্তু জল জমে বা বৃষ্টি বাড়লে জলও বেড়ে যায় এবং মাছ ঘুরতে দেখা যাচ্ছে। এই জমা জলে কিন্তু মাছও ঘুরছে, কারণ পাশে জলাশয় রয়েছে, সেখান থেকে জল চলে আসে। গেট থেকে বেরোলে এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক মিটার, বিদ্যুতের তার, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে বর্ষাকালে যখনই
জল এখানে জমে যায় তখন থেকেই তাদের বিপদ শুরু হয় এবং এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, যেটা স্থানীয় বাসিন্দারা এবং এলাকার বাসিন্দারা দাবি করছিলেন, যারা বলছিলেন যে জল কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু বাইরে আবার প্রবল বর্ষণ শুরু হয়েছে। এই প্রবল বর্ষণ শুরু হলেই কিন্তু এই এলাকার, এই বিরাটি 13 নম্বর ওয়ার্ড, দেবীনগর এবং তার সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দানা বাঁধে যে জল আবার বাড়বে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, বিরাটি। এক মাস ধরে জল বাড়ির মধ্যে। এই জমা জলের মধ্যে দিয়ে আপনাদের চলাফেরা সবকিছু এবছর তো প্রথম নয়? না, প্রত্যেক বছরই জল জল। আর জল কতদিন থাকে? অনেক দিন করে থাকে। এবার এই জল কতদিন ধরে আছে তাও? এক মাস। ঘটনাটা হয়েছে তখন বাড়ির থেকে বেরোচ্ছি, কাজে যাব বেরোচ্ছি, তারপরে দেখি আমাদের বৌমা চিৎকার করছে, কি হয়েছে? তারপর কোলে তুলে নিয়েছে, দেখে যে নেই, কিছু নেই। এই যে বর্ষার জমা জলেই প্রাণ কেড়ে নিল তো আপনার নাতির। হ্যাঁ, আর কি করব। এই জমা জল কতদিন ধরে রয়েছে এখানে? জল রয়েছে 2 মাস ধরে। এই যে নিকাশি নালার যে এই ধরনের চেহারা, আপনাকে দরবার করেছেন প্রশাসনের কাছে? কার সাথে দরবার করব? কে আছে আমাদের? কেউ নেই। কি জানাবো, কাকে জানাবো? কে আমার নাতনিকে ফেরত এনে দিবে? কেউ দেবে আমার নাতনিকে ফেরত? আমার নাতনিকে কেউ বাঁচিয়ে নিয়ে আসবে? কাকে দোষ দেবো? কাউকে দোষ দেবো নিয়ে, একমাত্র আমার এই কপাল ছাড়া আমার আর কিছু নেই। প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গিয়েছে জল সেখানে জমে রয়েছে দেবীনগরে। নিকাশি না হওয়ার জন্য জল বেরোতে পারছে না। এই বৃষ্টির জমা জল এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সরব এলাকার বাসিন্দারা, রাস্তা থেকে ঘরের ভেতর কোথাও কোথাও হাঁটু সমান জলও হয়। ঘরে জমে থাকা জলে পড়ে গিয়ে মৃত্যু হয় 6 মাসের শিশু কন্যার। আর এখন দেবীনগরে যেমন শোকের ছায়া, তেমনি ক্ষোভে ফুঁসছেন দেবীনগরের মানুষ। যে কোনো জায়গাতেই 3 থেকে 4 ঘন্টার মধ্যে জল নেমে যায় বলে দাবি করছেন রাজ্যের মন্ত্রীরা, খোদ রাজ্য প্রশাসন এই দাবি করছে। কিন্তু সেই জলেই আমরা দাঁড়িয়ে রয়েছি বিরাটি দেবীনগর এলাকায়, যেখানে গতকাল অর্থাৎ 24 ঘন্টা আগে মাত্র 6 মাসের এক রত্তি শিশু নিজের বাড়ির খাট থেকে পড়ে বেঘোরে প্রাণ হারিয়েছে। সেই এলাকার মানুষজন রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই প্রায় হাঁটু সমান জল, সেই জলে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে জল আগের থেকে কিছুটা নামলেও অবস্থার উন্নতি হয়নি। এই যে জলটা, এই বছর যে জলটা হয়েছে, এই জলটা এখন 1 মাসের মতো হলো, এই জলটা এখনো স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে। জল প্রতি বছরই হয়। প্রশাসন দেখে না? দেখে তো, তাদের চোখের সামনেই তো হচ্ছে। বৃষ্টির যদি কমে যায় তখন কমে যায়, কিন্তু 2-3 বছর পরে আবার এবছরে ডুবাচ্ছে। এটা দেখুন, জ্যৈষ্ঠ মাসে শুরু হয়েছিল, জ্যৈষ্ঠ মাসে শুরু হয়ে একবার ডুবালো, আবার শুকনো হয়ে গেল রাস্তা, সেই আবার কিছু নেই। তো লাগাতার বৃষ্টির জল। অবশ্যই খামতি ছিল। বিগত দিনে যারা ছিল, প্রায় 48 বছর ধরে একটা রাজনৈতিক দলের থেকে কাউন্সিলর যারা ছিলেন, তারা এখানে। আপনি কত বছর ধরে আছেন? আমি 22 সাল থেকে আসি। 2022 সাল থেকে আমি আসার পরে জল নিকাশি প্লাস রাস্তাঘাটের ডেভেলপমেন্ট 60%-এর উপরে রাস্তা ডেভেলপ করেছি। এই যে শিশুকন্যার মৃত্যু, এর জন্য কার দায়, কি বলবেন? এটা একদম উপরে ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই, কারণ কোনো মৃত্যুই স্বাভাবিক নয় এবং এইসব মৃত্যু কারুর কাম্য না। কেউ চায় না যে এই ধরনের একটা নিকাশির বেহাল অবস্থার জন্য, আপনি বেহাল দশার জন্য দায়? না না না, নিকাশির অবস্থা একদম যে খারাপ তা নয়। নিকাশির ব্যবস্থা করা হয়েছে, আর এটা একটা নিচু অঞ্চল। এই অঞ্চলে একটু বৃষ্টি হলে জল হয় ঠিকই, কিন্তু যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটা রাস্তার থেকে আরও অনেক নিচু। এক রত্তির মৃত্যুর দায় ভগবানের উপরেই ঠেলে দিচ্ছেন। প্রশাসন কি বলছে, আরও কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, সেটা আমরা খোঁজ খবর নিতে শুরু করি। এখনো পর্যন্ত জমা জল যে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা সরানোর জন্য কোনো উদ্যোগীর নজরে পড়েনি। 6 মাসের শিশুকন্যার মৃত্যুর জন্য তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভাকে দায়ী করে আলাদা আলাদা বিক্ষোভ দেখালো সিপিএম আর বিজেপি। এই মুহূর্তে সেই বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি। বিরাটির দেবীনগরে বিক্ষোভ সিপিএম আর বিজেপির। এক রত্তির মৃত্যুর পর প্রশাসনের উদ্যোগ চোখে পড়েনি। জল এখনও দাঁড়িয়ে রয়েছে, বেহাল নিকাশি অবস্থা বিরাটির এই দেবীনগরে। ক্ষোভে ফুঁসছেন দেবীনগরের মানুষ। আর এই মৃত্যুর পর রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা রাস্তায় নেমেছেন। বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি আর সিপিএম। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘরের মধ্যে জল,
কি উন্নয়ন? 1,10,000 টাকা পূজা মণ্ডপে দেবে আর মার্কল খালি হবে, এই হচ্ছে উন্নয়ন? দেওয়ার পর সহমত জানাচ্ছে জলটা এতদিন ধরে জমে রয়েছে, ফাজলামো হচ্ছে। এখানে একটা কলেজ রয়েছে, দুটো স্কুল রয়েছে, তাদের কোনো চিন্তা আছে? পূজা মণ্ডপগুলোতে 1,10,000 টাকা দিলে হবে না, এই 1,10,000 টাকা রাস্তার উন্নতির কাজে ব্যবহার করতে হবে। স্কুলের ছাত্রগুলো স্কুলে আসতে পারে না একের পর এক, রোজকার রোজ স্কুল কামাই হচ্ছে তাদের। যে সকল প্রান্তিক এলাকা আছে তারা মিড ডে মিল পাচ্ছে না, দিনের পর দিন মিড ডে মিলে সবকিছু চুরি হয়ে যাচ্ছে। বেশি বৃষ্টি তো আগের বছর তো কম বৃষ্টি হয়েছিল, তখনও জল জমলো কি হবে? তখন কি হবে জল জমে? তখন 3 মাস এখানে বন্ধ হলে কি হবে? তখন কি হবে রোগের লোক মরলো? তখন কি হবে অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারছে না, মানুষ এখানে মানে পরিষেবা পাচ্ছে না। এইবারে কি জলে বৃষ্টি হচ্ছে? এরা অ্যাকচুয়ালি এরা কাজ করতে না হয়, আপনি রাস্তাঘাটের ব্যবস্থা দেখুন না, তারা যদি কাজ করে রাস্তাঘাটে গর্ত হয় কি হবে? আগামীকাল অমিত শাহর সঙ্গে দেখা করবেন বিজেপির সাংসদরা। অমিত শাহর সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের বৈঠক আছে। রাজ্যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে বিজেপি সূত্রে যা খবর। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানাচ্ছেন তিলোত্তমার মা বাবার দেওয়া চিঠি আর কিছু নথিও তারা পৌঁছে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। প্রদীপ্ত, সামনে নির্বাচন রয়েছে, এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তপ্ত হয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক কি কি বিষয় আলোচনা হতে পারে? দেখো, প্রথমত একটা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা, তার কারণ মাসের শেষেই অমিত শাহের রাজ্য সফর রয়েছে, ফলে সেই বিষয়ে আলোচনার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পথে নামতে শুরু করেছে, বাংলা ভাষা নিয়ে তারা পথে নামছে। সেগুলোর ক্ষেত্রে বিজেপির ভূমিকা কি হবে, বিজেপির সাংসদরা কিভাবে সেক্ষেত্রে মোকাবিলা করবে, সেই বিষয়গুলো নিয়েও যেমনভাবে আলোচনা হবে। তার পাশাপাশি শ্রমিকবাবু যেমনটি জানিয়েছেন যে তিলোত্তমার বাবা মা তার কাছে গতকাল দেখা করে বেশ কিছু ডকুমেন্টস দিয়েছে, মূলত তাদের বিচার ব্যবস্থা বা বিচার প্রক্রিয়া নিয়ে তাদের বেশ কিছু প্রশ্ন উঠছে, তার কারণ তদন্তকারী সংস্থার ভূমিকা ঠিক নয়। ফলে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু বিজেপির সাংসদরা তারা অমিত শাহের কাছে গোটা বিষয়টা জানাবে। একই সঙ্গে আগামী দিনের কর্মসূচি কি হবে সেটাও যেমন গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার পর আর নতুন করে বিজেপি সাজছে, অর্থাৎ বিজেপির বিভিন্ন স্তরের রদবদল হচ্ছে, সেই রদবদলের বিষয় নিয়েও একটা চূড়ান্ত রূপরেখা হয়তো অমিত শাহের এই বৈঠক থেকে সামনে আসতে পারে, তেমনটাই রাজনৈতিক মহল মনে করছে। অর্থাৎ আগামী দিনে এই রাজ্যে বিজেপি কিভাবে চলবে, আগামী কয়েক মাস রাজনীতি কি হবে, সামনেই উৎসব মরশুম রয়েছে, রণনীতি তৈরির একটা বৈঠক বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। সঙ্গে আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে, যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং, কিন্তু সেটার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আমরা আমাদের নেতৃত্বের যেখানে জানানোর প্রয়োজন আছে আমরা সেখানে বিষয়টা জানাবো। তার বাবা মা কিছু কথাবার্তা বলেছেন, কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন। তারা এসেছেন এবং কৌস্তব বাগচি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন, তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন তাদের বক্তব্য নিয়ে, সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছবো। আর এদিকে কাল দলের সব সাংসদ নিয়ে বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী। মূলত রণনীতি কি হবে সংসদে তা আলোচনা হতে পারে। বিকেল 4:30টায় ভার্চুয়াল বৈঠক। কোন কোন ইস্যুতে সরব হবেন সাংসদরা, দিক নির্দেশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো। পাড়ায় পাড়ায় সমাধান নিয়েও সাংসদদের দিক নির্দেশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো। আমরা এসআইআর বিরুদ্ধে, আপনারা সবাই জানেন, নতুন করে যারা ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে তাদের কোনোভাবেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। কোথাও 65 লক্ষ ভোট কেটে দিয়েছে, কোথাও অনেক ভোট অন্য রাজ্যে কেটে দিয়ে তারা জেতবার আশা করছেন, কিন্তু ভোট লুট করে নির্বাচন জেতা যায় না। আমরা পশ্চিমবাংলায় এটা হতে দেব না। আমাদের লড়াই চলছে, ইন্ডিয়া জোট আমরা লড়াই করছি এসআইআর বিরুদ্ধে, এবং আপনারা জানেন বাংলা ভাষা নিয়ে আমাদের লড়াই চলছে। সেটার জন্য আমাদের গান্ধী মূর্তি স্ট্যাচুতে দুদিনের আমাদের অবস্থান চলছে। শিলিগুড়ি পুর নিগম, সেখানে একটা মিটিং চলছিল, যে মিটিংয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে কিভাবে সেখানে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন খোদ মেয়র পরিষদ দিলীপ বর্মন, আর তাকেই শোকজ করলে এবার তৃণমূল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিলীপ বর্মনকে শোকজ করা হয়েছে, 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার শিলিগুড়ির ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন দিলীপ বর্মন। সেই বৈঠকের মধ্যেই শুধু তাই নয়, রাজবংশীদের সম্মানও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। বাগবিতণ্ডার জেরে তাকে পুরো বোর্ডের বৈঠক থেকে বের করে দেওয়া হয়। জবাবটা কিন্তু 2012 সাল থেকে, 12 সাল থেকে কী কী করেছি, কী কী দলের থেকে আমি পেয়েছি, সেটা আমি পুরাটাই ডিটেলসই দেবো, এবং জেতার পরে কী কী হয়েছে সেটাও আমি দেবো। যদি ভালো কাজ করতে গিয়ে যদি শোকজ খেতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই। 30 তারিখে যে ঘটনা ঘটেছে
সেটা আমি জানি না সংবিধানে এরকম ঘটনা কোনোদিন কারো কাছে ঘটেছে কি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অবগত করা হয়েছে যে এবং তাদেরকে অপমান করা হয়েছে। এটা রাজবংশী সমাজের অপমান। এবং আপনারা জানেন যে মনীন্দ্র সিং যে এক গায়ক, তাকেও নিয়েও অনেক ঘটনা ঘটছে। এই ধরনের যে ঘটনা উত্তরবঙ্গে যে ঘটছে, রাজ্য নেতৃত্ব জানেন কি জানেন না, তারা খবর রাখেন কি রাখেন না, তাদের ব্যাপার এটা। কিন্তু আমি কিন্তু এই 3.5 বছর কাউন্সিলর হওয়ার পরেও আমি কিন্তু অনেকগুলো চিঠি রাজ্যকে পাঠিয়েছি, কিন্তু তার কোনো সদ উত্তর পাইনি। যখন সদ উত্তর পাইনি, যখন আমার উপরে বেশি প্রেশার হচ্ছে, তখন আমি বাধ্য হয়েছি এগুলো বলতে। দল যেটা বুঝেছে সেটা করে। আমাকে তো দল কিছু বলেনি, এখনো চিঠি দিয়েছে, ফোকাস করেছে। যা সিদ্ধান্ত হয়, আমি তো প্রথম দিন বলেছি সিদ্ধান্তটা দল নেয়, দল নেবে। আমি তো দলের প্রতিনিধি, দল যেরকম বলবে সেরকম করব। আর কর্পোরেশনের এই ব্যাপারগুলো বোর্ড মিটিং সংক্রান্ত যাবতীয় ব্যাপার চেয়ারম্যানের বিষয়। চেয়ারম্যান সভা পরিচালনা করার দায়িত্ব, রুলিং দেওয়ার দায়িত্ব, সেখানে আমার কোনো বক্তব্য থাকবে। মাথাভাঙা শিল্পীকে মারের হুমকি উদয়নের, আর পাল্টা মন্ত্রী উদয়ন গুহকেই আমন্ত্রণ গান গেয়ে সেই শিল্পীর মনীন্দ্র বর্মন। তার গান ভাইরাল হয়েছে। উদয়ন গুহকে তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তাকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানোর জন্য স্বয়ং উদয়ন গুহকেই আমন্ত্রণ জানিয়েছেন মনীন্দ্র বর্মন। ইদানিং সময়ে আমার রচিত কিছু গান সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। ঘটনা হয়েছে, আমি যে লাস্ট গানটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছি, সেজন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাকে ল্যাম্প পোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন। এর আগে রাজবংশীদেরকে হাঁটুয়া ভাঙার নিদান দিয়েছিলেন, যে হাঁটুয়া ভেঙে দেবে। আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে। আপনি আমার বাড়িতে আসুন, আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে। আমার বাড়ির সামনে ল্যাম্প পোস্ট আছে, এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসেন তো নিয়ে আসবেন বাড়ির থেকে, নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেবো আমাকে পিটানোর জন্য। আমাকে বাঁধুন আর পেটান। এবার আপনাদের শোনাবো মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলেছিলেন। একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক, তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। এই যদি স্বাধীনতা হয়, তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো, সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। সবই স্বাধীনতা হয়ে গেল। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।